আপনাদের সামনে আবার উপস্থিত হলাম রহস্যরাজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে যে গল্পটা বলতে যাচ্ছি সেটা গত এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল, যে গল্পের এক পাশটা আমরা শেষ করে আসছি। আর যদি ডাইরেক্ট এই গল্পটা আপনারা শোনেন তাহলে গল্পটা আপনারা বুঝতে পারবেন না। তো কাইন্ডলি দয়া করে আপনারা আগের এপিসোডটা আপনারা শুনবেন, শোনার পর আপনারা এই এপিসোডের গল্পটা শুনলে অবশ্যই আপনারা গল্পটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আগে যে গল্পটা ছিল তার থেকেও ভয়ানক একটি গল্প, এবং একটা মানুষ অর্থের লোভে কতটা নিচে নামতে পারে এবং কতটা মানুষের ক্ষতি করতে পারে সেই বিষয়টা আজকে আপনাদের সঙ্গে উপস্থাপনা করতে যাচ্ছি। তো বন্ধুরা, ঘটনাটা ছিল এইরকম যে এর আগের এপিসোডে যে লাশটা যখন নামানো হয়, মনে আছে কিনা আপনাদের তা জানি না আমি, যে লাশটা যখন নামানো হয় সেই লাশটা কিন্তু পাটের দড়ি বানানো, দড়ি দিয়ে কিন্তু গলার দড়ি দেওয়া ছিল। তো সেই দড়িটা কিন্তু সেই ব্যক্তিটা জীবিত থাকাকালীন অবস্থায় সে নিজে হাতে দড়িটা বানায়, পাটের বানানোর পর সে নিজেই গলাতে দেয় এবং নিজেই সে নিজের জীবনটা পরিত্যাগ করে। তো এই যে দড়ি যেটা খোলে, দড়ি খোলার সময় কি হয় এবং এই যে ব্ল্যাক ম্যাজিক যেটা করবে এই কবিরাজটা, তার কি কি টার্নিং পয়েন্ট, মানে কি কি জিনিসগুলো প্রয়োজন, তো সেই জিনিসগুলো আপনাদেরকে আগে উপস্থাপনা করে দিই যেন আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। যে ব্যক্তিটা মারা গেছে সেই ব্যক্তিটা নিজে হাতে গলা দড়ি যেটা দিবে সেই দড়িটা নিজে হাতে বানাছে, এক নাম্বার। দুই, যখন দড়িটা যখন সে গাছ থেকে খুলবে সেই দড়ির কিছু অংশ হলেও সেই কবিরাজের প্রয়োজন। নাম্বার তিন, যে ব্যক্তিটা মারা গেছে, মানে সর্বপ্রথম এটাই আপনার প্রয়োজন, শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন যে ব্যক্তিটা মারা গেছে তার যে মাথাটা সেটা লাগবে। তো এই ব্যক্তিটা মঙ্গলবারের দিনে মারা গেছে এবং তাকে শনিবারের দিন আবার উত্তোলন করা হয়েছে এবং শনিবারের দিনেই তাকে আবারও দাফন করা হয়েছে। তো এক কথায় একটা মৃত ব্যক্তির যেটা যেটা গুণ, মানে এই ব্ল্যাক ম্যাজিক করতে যেটা যেটা গুণ সেটা সম্পূর্ণ এই ব্যক্তির মধ্যে পাওয়া গেছে। তো বন্ধুরা, চলুন সেই গল্পটা এখন আমরা মনোযোগ দিয়ে শুনি। যখন সে লাশটা যখন মানে পুলিশ প্রশাসন আসার পর যখন লাশটাকে নামাবে, ঠিক তার আগ মুহূর্ত সেই কবিরাজের কিছু চালান করা রুহু থাকে, কিছু নিজস্ব পালিত জিন থাকে, তারা সব সময় এদিক সেদিক ঘুরে বেড়ায় এবং তার প্রয়োজনে কোনটা কি প্রয়োজন, কোন কাজের কী দরকার সেই জিনিসটা তারা যেখান থেকে পারে সংগ্রহ করে। তো হঠাৎ করে সেই সময় একটা জিন তার কানের কাছে যায় বলে যে অমুক গ্রামে একটা লোক মারা গেছে, যা যা তোর প্রয়োজন ঠিক এই লাশের মধ্যে তাই পাবো। তো ইতিমধ্যে তখন সে জিনটা চলে আসে, আসার পর দেখে রশি ধরে রশি টান মারিচ্ছে যে খোলার জন্যে। ঠিক সেই মুহূর্তে সেই সময় সেই জিনটা তার শরীরে প্রবেশ করে। তো এই যে জিনটা তার শরীরে যখন প্রবেশ করার কারণে সে দড়িটা কিন্তু ভারী হয়, খুলতে পারে না। তখন নিচ থেকে আরেকজন ওঠে, গাছের মাঝখানে ওঠার পর তার পাটা ধরে, লাগার পর তখন হালকা হয়, তখন দড়ি ধরে টান মারে কিন্তু খোলে না। অনেক চেষ্টা করার পর সেই দড়িটা এরকম করে ঢিল দেওয়ার কারণে সে কিছু পাটের ফিসাগুলো সে গাছের উপরে লাগে যায়। সে মেহগুনি গাছে কিছু পাটের ফিসা লাগে যায়, আর মেহগুনি গাছ এমনিতেই খসখসা। তো যখন এরকম দড়ি ধরে যখন মানে ঘোরাঘুরি করে টান মারে, তখন মোটামুটি ঠিক এতটুকু পরিমাণে সে পাটের ফিসাগুলো গাছেতে আটকে যায়। তো এক পর্যায়ে তখন সেই লাশটা নামানো হয় এবং এর আগের এপিসোডে বলা হয়েছে যে লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়, যা যা করণীয় সম্পূর্ণ তা করে। তো যাই হোক, যখন লাশটাকে যখন তারা মাটিতে যখন নামাবে, তো তখন ঠিক সেই মুহূর্তে সে জিনটা তখন তার শরীর থেকে বের হয়ে যায় এবং সে ডেড বডিটাকে নিচে নামানো হয়। নামানোর পর যখন আস্তে আস্তে সেই লোকগুলো যখন গাছ থেকে নামে যায়, তখন সে পাটের ফিসাটা নিজে সংগ্রহ করে তার কবিরাজকে দেয়। তো যাই হোক, তখন সে পাটের ফিসাটা সংগ্রহ করে এবং এই কবিরাজকে একজন অর্থের প্রলোভন দেয়। এইরকমভাবে প্রলোভন দেয় যে যা টাকা লাগে আমি দেব, কিন্তু এই লোকটা দুনিয়া থেকে মানে যা বিদায় করতে যা করা লাগে, অর্থাৎ হয়তো বা তার সাথে কোনো একটা বড় ধরনের দ্বন্দ্ব ছিল। তো এইরকম একটা প্রলোভন দেওয়ার কারণে সেও রাজি হয়ে যায়। আর এই লোক কবিরাজটা এমন একটা কবিরাজ, মানে খুব পারদর্শী। এই ঘটনাটা যেটা ঘটতে যাচ্ছে তার কাছে মোটামুটি ধরেন যে আনুমানিক 30 অথবা 31 এরকম হয়তো মাথা কাটার ঘটনা আছে। তো বন্ধুরা, সেই
পাটের ফিসাটুকু নিয়ে সে দড়ি বানায়। দড়ি বানানোর পর একে তো লাশ মানে যে লাশটাকে দাফন করা হচ্ছে সেই লাশটা মারা গেছে মঙ্গলবারের দিন, আবার দ্বিতীয়বার উত্তোলন করা হচ্ছে শনিবারের দিন উত্তোলন করা হচ্ছে এবং শনিবারের দিনেই তাকে সে জায়গাতে দাফন করা হচ্ছে। আর যে জায়গাতে দাফন করেছে সেটা একদম নিরিবিলি মানে খোলা মাঠের মধ্যে তাকে দাফনটা করা হয়। তো এই যে একটা সুযোগ, বিশাল একটা সুযোগ, এই সুযোগটা যারা পাওয়ারফুল কবিরাজ তারা কখনোই হাতছাড়া করতে চায় না বা হাতছাড়া করেও না। তো সেই দড়িটাকে যখন নিজের হাতে যখন পাকানোর পর সেই জিনিসটাকে সংরক্ষণ করে, ঠিক পরের শনিবারে সে নির্জন অবস্থায় একা একই বাড়ি থেকে বস্ত্রহীন অবস্থায় বের হয় এবং সে প্রথমে চলে যায় শ্মশানে যায়। শ্মশান থেকে যখন এক মুঠ মাটি নেয় তখন সেই শ্মশান থেকে মানে মাটিটা তখন আনবে, সে মাটিটা আসতে চাচ্ছে না। তখন সে মন্ত্র পাঠ করার পর বলে যে এই যে মন্ত্র পাঠ করা শুরু করলাম, স্বেচ্ছায় যদি না আসিস আমি যদি আরও কঠোর হতে বাধ্য হব। আর তোরা জানিস যে আজকে আমি নতুন না, এর আগেও বহুবার আমি আসছি, তো আমার কাজে ব্যাঘাত ঘটায় লাভ নেই। এই কথাটা বলার পর সে পুনরায় আবার মন্ত্র পাঠ করা শুরু করে এক থাবা মাটিটা সে ওখান থেকে নেয়। নেওয়ার পরে একটা মাটির ছোট্ট একটা ঘট থাকে, সে ঘটে ভরানোর পর মাটিটা একদম চাপায় সমান করে নিয়ে চলে আসে, যতটুকু তার প্রয়োজন সে ঘটের মধ্যে ঢুকায় নেয়। ঠিক তখনই ওই মুহূর্তে ওই লোকটা আস্তে আস্তে কবরের দিকে যায় এবং কবরে যাওয়ার পর এর আগের এপিসোডে অর্থাৎ 13 নম্বর এপিসোডে আপনাদেরকে বলেছি যে সে একটা পায়ে ধারালো অস্ত্র বাঁধে কবিরাজেরা, ঠিক তেমনি ব্যতিক্রম নয়, ওই একই ধরনেরই জিনিসটা সেও বাঁধে। তো তখন সে কবরের অর্ধেক মাটি যখন তুলে নেয় মানে কবরটাকে পুরাপুরি তখন খুঁড়ে নেওয়ার পর মন্ত্র পড়তে তখন লাশটাকে কাটবে, তখন লাশটা হুট করে দাঁড়ায় যায়। তো তখন বলে, অনেক অনুরোধ করে, না আমি এমনিতে দুনিয়াতে অনেক কষ্ট করে মরেছি, আমাকে দেয়া খারাপ কাজ করিস না। তখন সে কবিরাজটা বলে, তোর মাথাটা আমার প্রয়োজন, তুই তো এমনিও শান্তি পাবো না অমনিও শান্তি পাবো না, তোর কোনো শান্তির প্রয়োজন নেই, তুই যদি নিজের শান্তি যদি চাতি তাহলে এই কাজটা করতি না। অতএব ভালোই যেখানকার জিনিস সেখানে শুয়ে পড়, আমার সময় নষ্ট করিস না। তো এই কথা বলার পর কবিরাজটা মন্ত্র পড়া শুরু যখন করে তখন আস্তে আস্তে সে লাশটা তার কাছের দিকে চলে আসে। তখন খাপ করে তার টুটিটা ধরে মন্ত্র পড়া অবস্থায় ওই কাপড় যেটা আছে এইদিকে ফিকে মারে। লাশটা তো এমনিতে অর্ধেক গলে গেছে, বিচ্ছিরি পচা একটা গন্ধ বাড়াচ্ছে। তো ওই অবস্থায় তখন সেই পায়ের দিকে ফিকে মারে, সঙ্গে আর দেরি না করে সেই ধারালো অস্ত্র পায়ে বাঁধে, পা দিয়ে জোরে এক ডাবা মারার পর ফট করে একটা আওয়াজ হয়। তো তখন সে এক হাতে মাথাটা তোলে, ডান হাতে মাথাটা ধরার পর সে কবরের উপরে উঠে বাম হাতে তার অস্ত্রটা খোলার পর সে পুনরায় কবরে মাটি দেয়। আর ওদের কবরটা ছিল এমনই, যেহেতু এলাকার বাইরে এবং চারিদিকে ধানের ক্ষেত, মানে নির্ঝঞ্ঝাট জায়গা, নিরিবিলি একটা জায়গা, এবং সে কবরে মানে অন্য সাইডে লাল মাটি অর্থাৎ আঠাল মাটি ফেলে উঁচু করা আছে, মানে ঠিক এইরকমই তার মানে সম্পূর্ণ দিকে তার একটা মিলে যায়। এই কাজটা করতে যা প্রয়োজন সব দিকে মিলে যায়। তো তখন দেখে যে কাজটা করবে একটা উঁচু চূড়ার উপরে, সেই উঁচু চূড়াটাও ওখানে পেয়ে যায়। তো তখন কোনো রকমে তাড়াহুড়া করে কবরের মাটিগুলো নামাই দেওয়ার পর তখন সে ওই বস্ত্রহীন অবস্থায় ওই উঁচু জায়গায় বসে তখন সে একটা করে জিনিস সাজায় যার প্রয়োজন। তো তখন সর্বপ্রথম সে যেটা করার প্রয়োজন, সে একটা ঘর দাগানোর পর সে মাথাটাকে আটকানোর পর সে ওখানে সিঁদুরের কোটা, জবা ফুল এবং ঘিয়ের বাতি এবং যে শ্মশান থেকে যে মাটিটা আনছিল সেই মাটিটাকে একটা পুতুল বানানোর পর তখন সে একটা করে সম্পূর্ণ সাজায় রাখার পর সে মন্ত্র পড়া শুরু করে এবং সেই দড়ি যেটা বানায়, ওই যে লোকটা মারা গেছে তার ওই দড়িটা দিয়ে সুন্দর করে যে দড়িটা বানানো ছিল সেই দড়িটা নিয়ে আসার পর সেই পুতুলের গলা এরকম করে ফাঁস দেয়
পুতুলের গলাতে এরকম করে ফাঁস দেয়, দেওয়ার পর সে নিজের আঙ্গুলটা ছিদ্র করে, করার পর সেই আঙ্গুল থেকে কিছু অংশ রক্ত বের করে ওই মাথার মানে যে মাথাটা কেটে আনছে সে মাথার জিহ্বাতে লাগায়। লাগানোর পর তখন এই পুতুল এবং মাথা দুটো এক জায়গাতে রাখে মন্ত্র পাঠ করে সে দুটাকে একত্রিত করে। তো বন্ধুরা, এই যে একটা জায়গাতে বস্ত্রহীন অবস্থায় এবং যে এই যে কার্যকলাপগুলো যে করে, এই কার্যকলাপগুলো শুনে আমারই মাথা মানে একদম নষ্ট, যে আসলে মানুষটা কত নিকৃষ্ট হলে এই কাজ করে আর কতটা সাহস হলে এই কাজ করতে পারে, এটা আপনার আমার দ্বারা যেটা সম্ভব না। তো সে মাথা এবং মূর্তি দুটো একসঙ্গে রাখার পর সে মন্ত্র পাঠ করা শুরু করে এবং একটা সূঁচ দিয়ে সে মন্ত্র পাঠ করে এবং মাথার যে চোখটা আছে এই মাথা থেকে যে চোখ যেটা, তখন সে চোখে এইরকম করে সূঁচ ফুটানো শুরু করে। তো এক পর্যায়ে এরকমভাবে সূঁচ ফুটানো শুরু করার পর তার মাথার যে চামড়াগুলো গলে পচে গেছে সেগুলো ওখানে কিন্তু টপ টপ করে দুই একটা ছিটা ফোটা আছে। আর ওখান থেকে মানে লাশের তো একটা গন্ধ আছেই, মাথার যেহেতু চামড়াগুলো পচে গেছে সেগুলোর গন্ধ আছে, এবং সে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সম্ভব সে কাজটা করার চেষ্টা করেছে এবং এক পর্যায়ে সে কাজটা স্বয়ং সম্পন্ন করে ওখান থেকে উঠে চলে যায়। যাওয়ার পর সেই গ্রামে হই হুল্লা পড়ে যায়। কিভাবে দেখেন, সেই গ্রামে সকালে কিছু ছেলেপেলে, গ্রামের মধ্যে দেখবেন সাধারণত যে গ্রামের ছেলেপেলেরা সকাল হলে বস্তা এবং ক্যাদা নিয়ে ঘাস কাটার জন্য চলে যায় জমির আল দিয়ে, যেটাকে বলা হয় আল, সে আলে জমির ঘাস কাটে। তো ঠিক এইরকম পরের দিন সকালবেলা কিছু ছেলেপেলে সেই ঘাস কাটার জন্য সেই দিকে চলে যায়, বিভিন্ন জায়গায় ঘাস কাটে নিয়ে আসে বস্তাতে রাখে। ওরই মধ্যে দুই তিনটা ছেলে কাছে খুলে যায়, দেখে যে মানে ঘাস কাটতে সে গোরস্থানের কাছে চলে গেছে। তো একজন ছেলে ওরই মধ্যে থেকে দেখে যে ওখানে জবা ফুল, সিঁদুরের কোটা, এই জিনিসগুলো পরে আছে। তো হুট করে তখন আরো দুইজনকে বলে, ভাই দেখ ওগুলো কি পরে আছে রে, এতদিন থেকে ঘাস কাটি, এগুলা তো চোখে পড়েনি, কি এলা ছোট দেখি। এই কথা বলার পর তখন তারা এক পা দু পা করে কাছে যায়, যাওয়ার পর একটা গন্ধ লাগে, সঙ্গে সঙ্গে নাক ধরার পর তখন বলেন কিসের গন্ধ, পচা একটা গন্ধ, আর কি করেছে এগুলা। তো তখন তারা দেখে যে সে জায়গার জবা ফুল, সিঁদুরের কোটা, তারপর মোমবাতি, কিছু মনে করেন যে ঘিয়ের বাতি, আবার দেখে যে একটা পুতুল। তো এই জিনিসটা দেখে, পুতুল বলতে কি পুরাটা মানে নষ্ট করে ফেলছে, কিন্তু মানে মাটিগুলো না আছে পুতুলের মতন হয়ে আছে। তো তখন বুঝতেছে যে আসলে হয়তো এটা কেউ একটা পুতুল বানাছিল। তো তখন তারা বলে যে এই জায়গা থাকা ঠিক না, এই জায়গা থাকলে আমাকে ক্ষতি হতে পারে, হয়তো কেউ কিছু করেছে, বাড়ির যা কই। তো এই কথাটা বলার পর তখন তারা ঘাস কাটা শেষ করে বাড়ির যায় তার পরিবারের লোকজনকে জানায়, এবং সেই যে জায়গাতে কবর দেওয়া হয়েছে তারা দেখে যে সে কবরের মাটিগুলো এলোমেলো অবস্থায়, সেই কথাটা তার পরিবারকেও জানায়। তো সেখানে স্পটে যাওয়ার পরে দেখে, প্রথমে দেখে তার ভাইয়ের কবরের মাটি একদম পুরো এলোমেলো, আর তার কিছু দূর সামনে দেখে ওই জিনিসগুলো পড়ে আছে, যা প্রয়োজন একটা ব্ল্যাক ম্যাজিকে সেই জিনিসগুলো পড়ে আছে। তো তখন সঙ্গে যারা আরও দুজন গেছে তখন তারা বলতেছে, দেখ বারবার করে তোকে নিষেধ করেছিল যে এই খবরটা এটি দিস না, এই খবরটা ওটি দিস না, ওই খবরটা ওটি না দিয়ে যদি প্রথম চান্সে যদি এই জায়গা দিল না তাহলে এই ঘটনাটা ঘটতো না। একে তো মরিছে মঙ্গলবারে, হ্যাঁ, তো মঙ্গলবারে মরিছে, মঙ্গলবারে এই জায়গাত মাটিটা দিলে কিন্তু আর এই ঘটনাটা ঘটে না। তা না করে তোরা মঙ্গলবার ওই জায়গাত মাটি দিল, আবার মনিবারে আবার এটি আসে মাটি দিছে, তাহলে এই লাশটা কি থুয়ে কেউ কথা কবে? এমনিতে এগুলো লাশে তো কেউ থয় না সহজে, কারণ এই দিনের মরাগুলা যেভাবেই মরুক না কেন, এই শনিবার মঙ্গলবারে মরা যেভাবে মরুক এই লাশগুলা থয় না। অনেকের কবিরাজরা আছে খচ্চর কাজে লাগানোর জন্য তাকে মাথা কাটে লেগে যায়, হয়তো বা তোর ভাইয়ের মাথাটাও কাটে লেগেছে মানে 100% মাথা তোর ভাইয়ের লেগে গেছে, কারণ তোর ভাইকে এটা আবার শনিবারে মাটি দিছে। তো এই কথা বলার পর তখন তারা আবার পুনরায় কবরের কাছে আসে দেখে যে আসলে তার ভাইয়ের যে মাথার অংশটুকু ওই কবরের মাটি এতটুকু পর্যন্ত দাবানো, মানে উপরে পড়ে আছে এলোমেলো। তো তখন তার ভাই বলে যে আমি কবরের মাটিটা তুলে দেখি তো মাথা কাটিতে নাকি। তো তখন তারা আরো দুইজন বলে যে এমনি তো আজাবে মরিছে, আবার তুলবো আবার দেখবো, দরকার নেই, অতএব যা করার দরকার করেছে
ওই কবরের মাটিগুলো শূন্যত নামে দিয়ে কবরটা ভালো করে থাপথুপ করে দিয়ে থুয়ে দেয়। যা করার দরকার করেছে, আর করার দরকার নেই, পরে আবার কোনো ঝামেলা হতে পারে, অতএব দরকারই নেই, তুই কবরের মাটিগুলো নামে দিয়ে থাপথুপ করে দে, দিয়ে কবরটা সমান কর। তো তখন তারা বাপ ছেলে মিলে কবরের মাটিগুলো সম্পূর্ণ নামে দিয়ে ঠিকঠাক করে তখন তার বাড়িতে আবার চলে আসে। তখন তার ভাই বলে যে আমার এই ভাইয়ের সাথে কাজ যে করেছে আমি তাকে ছাড়বো না। তো এই কথা বলার পর সেই দিন বিকেলবেলা নিজের একজন রিলেটিভ এক লোকের কাছ থেকে ওই কবিরাজের ঠিকানাটা পাওয়ার পর তখন সে কবিরাজের কাছে যায় পরের দিন। তো যাওয়ার পরে বলে যে ভাই আমার ভাই এই ঘটনা, একটা যে লাশটা মারা গেছে আমার ভাই হয়, এই ঘটনাগুলো ঘটে। তো তাকে আবার পরে কবরটা স্থানান্তর করে আমাকে ওই যে ফাঁকা জায়গার যে গোরস্থান আছে ওই জায়গার দিই। তো দেওয়ার পর ওটি যে আমি দেখি এই জিনিসগুলো এগুলো পড়ে আছে। তো তখন সে বলে যে তোমার ভাইয়ের সাথে নিশ্চিত 100% তোমার ভাইয়ের সাথে খারাপ কিছু করা হয়েছে, কারণ তোমার ভাইয়ের কবরটা একবার স্থানান্তর করা হয়েছে এবং তার মনে করে যে মরিচে মঙ্গলবারে আবার যা দাফন করেছে শনিবারে। তো এই সবগুলো মিলে যা বোঝা যাচ্ছে কোনো কবিরাজ এই সুযোগটা হাতছাড়া করতে চায়নি, বিদায় সেও হাতছাড়া করেনি। তো বলছে যে এইরা কীরকম ধরনের লোক কাজ করতে পারে। তো বলছে ভাই আমি তো এই বিষয়টা তো বলতে পারবো না। বলছে ভাই আপনার যা খরচ লাগে আমি দেবো, আমার ভাইয়ের যদি এই কাজটা করেছে যারা তাকে আমি ছাড়বো না। তো বলছে ভাই টাকা পয়সাতে এগুলো কাজ হয় না, তবে এতটুকু বলতে পারি যে এই কাজটা কে করেছে বা কোথা থেকে করেছে আমি এতটুকু জানার চেষ্টা করব, কিন্তু আমি পুরোপুরি কনফার্ম করতে পারবো না। তো তখন সেই কবিরাজটা নিজের শরীরটা আগে বন্ধ করার পর জায়গার সূত্রটা ধরে, তার ভাই এবং ভাইয়ের নাম এবং বাপের নাম ধরে তখন সেই শিকল ধরে, কবিরাজি ভাষায় বলা হয় শিকল বা লারি। তো তখন সেই লারিটা ধরে আস্তে আস্তে শেষ। তখন ওই ভাইয়ের সূত্র ধরে তখন মাথার যে ঘটনাটা ঘটে তখন সেখানে যাওয়ার পর বিস্তারিত তখন যে ঘটনাটা ঘটায় তার লারিতে যা টান পড়ে। তো যখন তার লারিতে যখন টান পড়ে তখন সে বুঝতে পারে। তখন হুট করে সে বলে যে কী জন্য টান দিছ? মরার জন্যে? তো বলতেছে যে আমি তো মরার জন্য লারি টান দিইনি, তুই এই জঘন্য কাজটা কী জন্য করেছিস? আমার দরকার আছে আমি করেছি, তো কৈফিয়ত দেওয়া লাগবে। বলছে এখন আমি যদি এই কাজটা যদি তোর সাথে করি, কত যদি টিঙ্গি থাকে তাহলে আর সেই কাজ কর, আর যদি জীবনে যদি বাঁচবার চাস তাহলে লারি ছাড়। তো এই কথা বলার পর করছে না আমি ছাড়বো না। তখন এই কবিরাজটা বলে তুই এই মাথাটা কী জন্য লিছু, কোন লোকের সর্বনাশ করিস তুই? বলছে আমি যেই লোকের সর্বনাশ করি তাতে আমি করি, কৈফিয়ত কি তোকে দেওয়া লাগবে? যদি বাঁচবার চাস সময় আছে লারি ছাড়, তোর মতো করে তুই থাক, আমার কাছে ব্যাঘাত ঘটানোর দরকার নেই। তখন যখন বলে লে কথা কর, তখন সঙ্গে সঙ্গে সেই ভিতরে একটা মন্ত্র পাঠ করে তার রুহানি জগতের যে রুহুগুলো আছে, একটা রুহু এবং একটা শক্তিশালী একটা বদ জিন যেটা আছে সেটাকে পাঠায় দেয়। তো যখন পাঠায় দেয় সে অর্ধেক রাস্তা পর্যন্ত চলে আসে এবং তার সঙ্গে কথোপকথন হচ্ছে, কথা কাটাকাটি হতে হতে সে এক পর্যায়ে বুঝতে পারে যে পাঠায় দিছে। তো তখন যখন এই কবিরা যখন বুঝতে পারে, কেননা এর তো জিন সোয়ারু, এরও তো মনে করেন যে জিন আছে, বশীকরণ করা জিন আছে, তখন সেই জিনেরা বলে যে ক্ষতি করার জন্য যেটা পাঠায় দিছে এটা কিন্তু আমাকে কিন্তু ক্ষমতা নেই আটকানার, তো অতএব লারি ছাড়ে দেয়। তো এই কথা তখন বলার পর সঙ্গে সঙ্গে লারিটা ছাড়ে দেয়, সেই লারি বা অথবা শিকলটা ছাড়ে দেওয়ার কারণে তখন সেই রুহানি জগতের রুহু এবং সেই জিনটা তার কাছে আর পুঁছতে পারে না। তখন সঙ্গে সঙ্গে ছাড়ে দিয়ে তার শরীর বাড়ি সম্পূর্ণ আবার ঠিকঠাক করে। তো তখন তার ভাইকে বলে যে আসলে এই কাজটা যে করেছে সে আমার থেকে অনেক পাওয়ারফুল, আর আমি যদি ওর ক্ষতি করবা যায় আমার নিজেরই ক্ষতি হয়ে যাওয়া লাগবে, নাম ঠিকানা যেটা চাচ্ছ সেটা আমার পক্ষে সম্ভব হবে না বাবা। তো এই ধরনের কথা বলার পর কিন্তু সে একটা কথা বলে যে তোমার ভাইয়ের যে মাথাটা কাটা হয়েছে এই মাথা দিয়ে কি করেছে এই জিনিসটা আমি বলতে পারি। বলছে হ্যাঁ এটা 100% কনফার্ম যে এটা কোনো মানুষের দুনিয়ার থেকে সরে দেওয়ার জন্য এই কাজটা করেছে। তার যে কাজটা করেছে সে হচ্ছে খুব টাকার লোভী একটা কবিরাজ, তো টাকার লোভে সে সব কিছু করতে পারে। তো আমিও চাই না যে তার সাথে লাগতে যে আমার জীবনটা আমি হারাই। ঘটনাটা সূত্রটা ঘটছে তোমার ভাইয়ের যখন ওই যে গলার থেকে যখন দড়িটা নামাবার দাও, ওই যে যখন যে দড়িটা যখন আস্তে আস্তে মনে করো যে ঘুরিছে, এরকম করে ঘুরেছে, রশি ঢিল দিবার গেছে কিন্তু পারেনি, সেই সময় ওই জিন একটা পাঠায় দিয়েছিল, সেই জিনটা ওর শরীরের মধ্যে প্রবেশ করাতে প্রচুর পরিমাণে ভারী হয়।
হওয়ার কারণে সেই পাটের ফিসাগুলো আস্তে আস্তে যখন ওই দড়িটা ছাড়ে দিছে, এরকম করে করে ঢিল দিছে আর নামাছে, ঢিল দিছে আর নামাছে, ঠিক সেই সময় ওই মেহগুনি গাছে পাটের ফিসাগুলো আটকে আটকে গেছে। আর ওই আটকানা ফিসা দিয়ে এই সম্পূর্ণ কাজগুলো করেছে। বোঝা গেছে বাবা? তো এই কথা বলার পর সে ওখান থেকে তখন চলে আসে, আসার পর বাড়িতে বলার পর আস্তে আস্তে এই জিনিসটা পাড়ার লোকজনের মধ্যে সম্পূর্ণ ছড়ায় যায়। হ্যাঁ, তো সেই গ্রাম থেকে আমাদের এই গল্পটা কালেকশন করা ছিল। তো বন্ধুরা, যদি আমাদের গল্প ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর আপনাদের জীবনে যদি কারো কোনো এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই সেটা আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন, অথবা আপনার গল্পটা আপনি নিজের রেকর্ড করে সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের এই ছিল গল্প। দেখা হবে আগামী এপিসোডে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।